মণ্ডল বিকৃত করে দিল, বা হচ্ছে আপনার একটি চোখ নষ্ট করে দিল, বা আবার একটা চোখ নষ্ট করে দিলে আপনার ওই 326 লিখে দিবেন না আবার। অর্থাৎ এই দণ্ডবিধি 326 লেখা যাবে না, অর্থাৎ আপনি লিখলে সমস্যা নাই, কিন্তু আপনাকে বেসিক্যালি লিখতে হবে হচ্ছে আপনার এই নারী শিশুর হচ্ছে আপনার এই যে চারির দুইয়ের ক আপনাকে লিখতে হবে। তো নর্মালি আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। নাহিদ পারলে একটু ডিসপ্লে দেন, পারলে নারী শিশু আইনটা ডিসপ্লে দেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে, নাহিদ রেকর্ড হচ্ছে তোমার ওখানে? নাহিদ রেকর্ড হচ্ছে? তাহলে হচ্ছে আমরা পারলে লিখবো হচ্ছে আপনার এই চারির দুইয়ের ক লিখবো, মানে পাঁচটা 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 ইম্পর্টেন্ট যে কথা বলছে, এই পাঁচটা ইম্পর্টেন্ট, পাঁচটা শৈলী গুরুত্বপূর্ণ অঙ্গ কি কি? চোখ, কান, মুখ, যৌনাঙ্গ এবং হচ্ছে আপনার স্তন। চোখ, কান, মুখ, যৌনাঙ্গ, স্তন, এই পাঁচটা অঙ্গের গুরুত্বপূর্ণ ক্ষতি করলে চারির দুইয়ের ক। আর এই পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যতীত অন্য কোনো যে কোনো অঙ্গের ক্ষতি করলে সেটা হচ্ছে চারিত্র্যের খ। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে পাঁচটা অঙ্গ ব্যতীত শরীরে অন্য কোনো অঙ্গ আছে না? যেমন তোমার হাতের নখ হতে পারে, আঙ্গুল হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে, বুক হতে পারে, পেট হতে পারে, হ্যাঁ, তারপরে পায়ের নখ হতে পারে। এই সকল অঙ্গের তুমি যখন ক্ষতি করা হবে তখন চারিত্র্যের খ। বেসিক্যালি আপনাকে মনে রাখতে হবে যে শরীরের যে পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, কি কি? কান, তারপর হচ্ছে চোখ, মুখ, যৌনাঙ্গ, স্তন, এই পাঁচটা অঙ্গের ক্ষতি করলে চারিত্র্যের ক। আর এই পাঁচটা অঙ্গ ব্যতীত শরীরে অন্য যে কোনো অঙ্গ আছে তার নাই, একটু নারী শিশু ডিসপ্লে দাও ভাই যদি পারো। আহ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে চারির দুইয়ের ক্ষতে সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এখন চলে যাবো চারির তিন। চারির তিনে কি বলছে ভাই? চারির তিনে বেসিক্যালি বলতেছে যে দহনকারী ভয়কারী বিষাক্ত পদার্থ কোন নারী বা শিশুর উপর নিক্ষেপ করে বা নিক্ষেপের চেষ্টা করে, তাহলে উক্ত নারী শিশুর সংশ্লিষ্ট শারীরিক, মানসিক বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত না হলেও সে 7 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 3 বছরের কারাদণ্ড দণ্ডিত হবে, এবং এর অতিরিক্ত হচ্ছে আপনার এই 5 লক্ষ টাকা অর্থদণ্ডে সে হচ্ছে বেসিক্যালি এখানে দণ্ডিত হবে। এই ইয়াতে শুধুমাত্র নাহিদ দাও, নাহিদ ছাড়া অন্য কেউ দিলে ওই মোবাইলের ডিসপ্লে ভালো হবে না। তাহলে এখানে আমরা কি পেলাম? সারির একে আপনাকে বলতেছে যে মারি ফেললি তার শাস্তি। সারির দুইয়ের কতে বলতেছে পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করলে ওই শাস্তি। আর শাস্তি যদি তুমি লিখতে পারো ভালো, না লিখতে পারলে সমস্যা নাই, কিন্তু ভুল লেখেন না কেউ। সারির দুইয়ের ক্ষতে কি বলতেছে? পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যতীত অন্য কোনো অঙ্গের আপনার ক্ষতি করলে চারিত্র্যের ক্ষতে সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। চারিত তিনি কি বল? চারিত তিনি বলতেছে আপনি দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ কোনো নারীর প্রতি নিক্ষেপ করছেন, কিন্তু ভাগ্যক্রমে সেই নারী মনে করেন বেঁচে গেছে, কোনো ক্ষতি তার হয়নি, কিন্তু আপনি যে নিক্ষেপ করছেন এই জন্য আপনার সর্বোচ্চ 7 বছর, সর্বনিম্ন 3 বছর এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে বেসিক্যালি হচ্ছে আপনি এখানে দণ্ডিত হবেন। সারি সারি কি বলতেছে ভাই? সারি চারি এখানে বলতেছে যে এই ধারার অধীনে প্রদত্ত যে শাস্তির বিধান, অর্থাৎ এখানে যে অর্থদণ্ড সরকার কর্তৃক আদায় করে, আহ, যদি ভিকটিম পাবে, যদি ভিকটিম মারা যায় সেই ক্ষেত্রে ভিকটিমের যে উত্তরাধিকারী আছে তাকে বেসিক্যালি হচ্ছে আপনার দিতে হবে। অর্থাৎ এখানে ক্ষতিপূরণটা কে পাবে? রিটেনে প্রশ্ন হতে পারে এভাবে যে ক নামক ব্যক্তি খ নামক নারীর মুখে বিষাক্ত পদার্থ নিক্ষেপ করলো, এর ফলে সে মারা গেল, অপরাধ কি? এই ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা কিভাবে আদায়যোগ্য বা কে পাবে? তাহলে এর অপরাধ হচ্ছে কত? সারি র্যাকে সে অপরাধ। ক্ষতিপূরণের টাকা কে পাবে? ওই যে সারি সারি বলতেছে যে আপনার তার উত্তরাধিকারী পাবে, অর্থাৎ তার বাবা মা পাবে, বা হচ্ছে তার ছেলে সন্তান পেতে পারে, বা প্রকৃতভাবে তার উত্তরাধিকারী যে আছে সে এখানে পাবে। আর আদায়ের পদ্ধতি কি? আদায়ের পদ্ধতি হচ্ছে এই আইনের কত ধারা বলেন তো? কয় ধারা বলেন? কে পারে? আদায়ের পদ্ধতি হচ্ছে আপনার এই আইনের হচ্ছে আপনার ওই 15 ধারা এবং 16 ধারার পদ্ধতি অনুসরণ করে তার কাছ থেকে হচ্ছে আপনার আদায় করতে হবে। যাক, আমরা একটা বলি যে নারী শিশু আইন খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো ধারা বাদ দেওয়া যাবে না, এবং প্রশ্ন আমরা পাবোই এই আইন থেকে। সুতরাং আমার মনে হয় প্রশ্ন এবছর অনেক সহজ হবে। সুতরাং এই নর্মাল বিষয়গুলো, বিশেষ করে ক্যাডেট গাইডে প্রশ্ন আছে দেখবা, এই প্রশ্নগুলো দেখবা। হ্যাঁ, এই ছোট ছোট প্রশ্নগুলো এই পরীক্ষায় আসবে না। না পারলেই তোমার দুর্ভাগ্য, এবং এটা প্রচুর পড়তে হবে। 2 মাস আমরা একেবারে সিরিয়াস ভাবে বিষয়গুলো নেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব এই এই আইনের বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার কয় ধারা বলতেছে? 5 ধারা এবং 6 ধারা বাদ হয়ে গেছে, কেননা 5 এবং 6 মানব পাচার আইনে হচ্ছে আপনার চলে গেছে, ওটা পড়ার দরকার নাই আমাদের। আমরা এখন চলে যাব এই আইনের
আচ্ছা, আপনার এই 7 ধারায় এখানে বলতেছে যে নারী ও শিশু অপহরণের শাস্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে মানব পাচারের 3 এবং 6 উল্লেখিত অপরাধের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে অপহরণ করে, তখন তার শাস্তি বলা হচ্ছে এই আইনের 7 ধারা। নর্মালি আপনি মনে রাখবেন যে নারী শিশুকে অপহরণের শাস্তি হচ্ছে এই আইনের 7 ধারা। ক্লিয়ার কিনা? নারী এবং শিশুকে অপহরণের শাস্তি হচ্ছে এই আইনের 7 ধারা। যেমন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির সহায়তায় তার প্রতিবেশী গয়ের 5 বছরের মেয়েকে আপনার অপহরণ করলো, অপরাধ কি? তাহলে এখানে 7/30, অর্থাৎ যে অপহরণ করেছে তার তার অপরাধ 7, যে সহায়তা করছে তার অপরাধ 7/30। আচ্ছা, আমরা চলে যাবো হচ্ছে 8 ধারা। এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 8 ধারায় আপনাকে বলতেছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যদি নারী বা শিশুকে অপহরণ করেন, মনে করেন করিম নামক ব্যক্তির সাথে জব্বার নামক ব্যক্তির একটি খুব ভালো পারিবারিক ভালো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ব্যক্তিগত আক্রোশ বশত তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জব্বারের একমাত্র মেয়ে, মনে করেন 8ম শ্রেণীতে পড়ে, তাকে হচ্ছে আপনার অপহরণ করলো। হ্যাঁ, অপহরণ করলো, তাহলে অপরাধ কি? তাহলে এখানে কিন্তু 7 ধারা দিলে হবে না। নর্মালি এখানে বলতেছে যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করছে। হ্যাঁ, শুধু অপহরণের কথা লেখা দেখে যে সেলসালাই আপনি 7 ধারা মারি, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু দেখতে হবে যে কি উদ্দেশ্যে অপহরণ করছে। নর্মালি অপহরণ করলে 7 ধারা, আর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যদি অপহরণ করে তার শাস্তি হচ্ছে এনের 8 ধারা। বন্ধুরা, তোমরা যারা পুরন তারা তো অলরেডি পেয়েছো, যারা নতুন তারা দেখবা যে আমি ওই যে গ্রুপে আবু বক্কর বা নাহিদ, তোমরা গ্রুপে ওই মাইনর একটা সূচির সব রেকর্ডটা দিয়ে দিবা। এই কানে ইয়ারফোন দিয়ে 7 দিন শুনবা, এই সব সূচিগুলো দেখবা আয়ত্তে চলে আসবে, সমস্যা নাই, ঠিক আছে কিনা? সব কানে ইয়ারফোন দিয়ে সূচিগুলো একটু শুনবা, সূচিটা একটু সবাইকে দিয়ে দিবা বা গ্রুপে, ক্লাস শেষে আজকেই। আচ্ছা, তাহলে আমরা এখানে 7 ধারায় আমরা কি পেলাম? 7 ধারায় আমরা পেলাম হচ্ছে আপনার এই মুক্তিপণ, সরি, অপহরণের উদ্দেশ্যে আপনার অপহরণ করলে হচ্ছে 7 ধারায় শাস্তি, আর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলে 8 ধারায় শাস্তি। বন্ধুরা, তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। 4-এ বলতেছে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা মেরে ফেললে 4-এ শাস্তি। 4-2 কতে বলতেছে শরীরের 5টা গুরুত্বপূর্ণ অঙ্গে ক্ষতি করলে 4-2 কতে শাস্তি। 4-2 খতে বলতেছে 5টা গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যতীত অন্য যে কোনো অঙ্গের ক্ষতি করলে 4-2 ক্ষতে শাস্তি। 4-3 আপনাকে বলতেছে যে আপনি দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করছেন, ওই ব্যক্তি মরে নাই কিন্তু তার যে ক্ষতি হয়েছে, এই জন্য হচ্ছে আপনি আপনার এই 4-3 আপনার শাস্তি। আর 4-4 আপনাকে বলতেছে এই ক্ষতিপূরণ কিনা পাবে। আর 5-6 বাদ 7 ধারায় অপহরণের শাস্তি, 8 ধারা হচ্ছে অপহরণ মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলে তার শাস্তি। দণ্ডবিধি সূচি মুচি সব রেকর্ড দেয়া আছে ভাই, তুমি কি নতুন ভর্তি হয়েছো? আচ্ছা, নাহিদ বা আবু বক্কর, তোমরা কষ্ট করে মানে একটু কষ্ট করে দণ্ডবিধি, কার্যবিধি, সাক্ষ্য আইন, পেআরবি এবং মাইনর একটা যে সূচি তোমাদেরকে আমরা পুরনদেরকে দিয়েছি, একটু গ্রুপে দিয়ে দিবা যাতে তাদের নতুনরা পেয়ে যায়। আবু বক্কর এবং নাহিদ ওরা তো দুজন অ্যাডমিন, ওরা দিতে পারবে। তো ওরা একটু গ্রুপে দিয়ে দিও ভাই, তাহলে সবাই একটু পেয়ে যাবে না। হ্যাঁ, এই কানে সূচিগুলো একটু আয়ত্তে রাখবা। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব এএন এর 9 ধারা। প্রশ্ন আসলে আমার মনে হয় 9 ধারা থেকে আসতে পারে। 9-1 থেকে 5, 9-1 থেকে 5 এই অংশটুকু আমরা ভালো করে মুখস্থ করবো যে কোন বিষয়ের কোন বিষয়ের হচ্ছে কোনটার উত্তর, মানে কিভাবে আমাদেরকে দিতে হবে, কোনটার উত্তর কিভাবে দিতে হবে। এইটা এইটা এটা হচ্ছে আহ, আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন কোন ব্যক্তি যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হইবে এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে সে হচ্ছে এখানে দণ্ডিত হবে। মানে ধর্ষণ করলেই কি, কাকে? কোনো নারী বা শিশুকে, তখন তার শাস্তি 9-1। যেমন ক নামক ব্যক্তি খ নামক নারীকে ধর্ষণ করলো গ নামক ব্যক্তির সহায়তায়, তাহলে অপরাধ কি? তাহলে এখানে 9-1 মামলা হবে। আর যদি এখানে যে ব্যক্তি সহায়তা করতেছে তার শাস্তি 9-1/30। এই ধরনের প্রশ্নে ফুল মার্কস পাওয়া একেবারেই সহজ, যদি আপনি জাস্ট গুছাইয়ে দুই দুই লাইন লিখে দেবেন। একেবারে মানে আপনার শাস্তি জানতে চাইছে যে অপরাধটা কি, তখন 9-1। আর ক্ষয়ের শাস্তি, ক্ষয়ের শাস্তি হচ্ছে আপনার 9-1/30, অর্থাৎ যে ব্যক্তি যে অপরাধ করছে সহায়তাকারীও সেম সেই একই অপরাধ হবে। এখানে আপনাকে দেখেন ধর্ষণের 9-1 একটা সংজ্ঞা দিয়েছে।
বলতেছে যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক কোনো নারীর সাথে সম্মতি বেঁধে রেখে ভয়ভীতি দেখায় প্রতারণা করে সম্মতি আদায় করে অথবা 16 বছরের কোনো শিশুর সাথে তাহার 16 বছরের কম বয়সী কোনো শিশুর সাথে সম্মতি বা সম্মতি বেঁধে রেখে যৌন সঙ্গমন করে, তাহলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করছে বলেই গণ্য হবে। ধর্ষণ অর্থ বলাৎকারও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আপনার এই বলৎকার, ক নামক ব্যক্তি খ নামক শিশুকে বলৎকার করলো, অপরাধ কি? ছোট্ট একটি প্রশ্ন, বাট না পারলি সমস্যা। তখন বলৎকার করলি এই 9-এর 1 সে অপরাধ করছে বলে গণ্য হবে। বলৎকার করে মনে করেন মারি ফেলাইছে, তখন হচ্ছে আপনার এই কি বলে ওটা, এই 9-এর 2 সে অপরাধ করছে বলে গণ্য হবে। দলবদ্ধভাবে বলৎকার করছে এবং মেরে ফেলছে, তখন 9-এর 3 অপরাধ করছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে ধর্ষণ করলেও যে শাস্তি, বলাৎকার করলেও সেম একই শাস্তি। ঠিক আছে কিনা? যৌনকর্ম এবং হচ্ছে আপনার বলাৎকার একই বিষয় না। যৌনকর্ম হচ্ছে 2-এর ইয়ো ইয়ো, আর বলাৎকার হচ্ছে আপনার 2-এর ছ ছ। হ্যাঁ, বলাৎকার শব্দের অর্থ হচ্ছে কোনো পুরুষ অপর কোনো মানে শিশুর কি যৌনাঙ্গ বা সরি মানে পাও পথে বা মুখে যৌনাঙ্গ প্রবিষ্ট করে, তখন সে ব্যক্তি বলাৎকার মানে সরি পাও পথে মানে যৌনাঙ্গ প্রবেশ করলে সেটা হচ্ছে আপনার বলাৎকার। আর বলাৎকার ধর্ষণ হিসেবেই গণ্য হবে। আর যৌন কর্মটা হচ্ছে যদি কোনো পুরুষ অপর কোনো নারী, অপর কোনো শিশু শিশুর বা অপর কোনো নারীর যৌনাঙ্গ বা পাও পথে কি করে, আপনার বলা হচ্ছে যে আপনার বা শরীরের কোনো অঙ্গ, যৌনাঙ্গ প্রবেশ করে বা প্রবিষ্ট করে, তখন সে যৌন কর্ম করছে বলে গণ্য হবে। এটার সংজ্ঞা দেখো 2-এর ইউ ইউতে আপনার লেখা আছে। আচ্ছা, 9-এর 2 আমরা দেখি। 9-এর 2 হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা ধর্ষণের পরবর্তী তার অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু ঘটানো। তিনি যদি আহত হন এবং যদি মারা যান, তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ইহার অনধিক অতিরিক্ত 20 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তার মানে তোমরা যদি খেয়াল করে দেখো, এর আগে ধর্ষণের শাস্তি ছিল কিন্তু 1 লক্ষ টাকা, কিন্তু বর্তমানে ধর্ষণের শাস্তি কিন্তু আপনার 20 লক্ষ টাকা অর্থদণ্ডে কিন্তু এখানে দণ্ডিত করছে। আমরা কি ক্লিয়ার এখানে? তাহলে ধর্ষণ করলে 9-এর 1, দলবদ্ধ আবার ধর্ষণ করে মারি ফেললি বা কোনো প্রকারের আহত হলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে 9-এর 2 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। 9-এর 3 দেখি। যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে ধর্ষণ করে, কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, সেই ধর্ষণের নারীর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, হ্যাঁ, আহত হন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে ওই দলের প্রত্যেকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবে এবং ইহার অতিরিক্ত 20 লক্ষ টাকা অর্থদণ্ডে সে এখানে দণ্ডিত হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা কি দেখলাম? ধর্ষণ করলে 9-এর 1 শাস্তি, ধর্ষণ করে মারি ফেললে 9-এর 2 শাস্তি, আর 9-এর 3 বলছে যে গ্যাং রেপ অর্থাৎ সংঘবদ্ধ ধর্ষণ বা দলবদ্ধ ধর্ষণ বা একের অধিক ব্যক্তি একত্রে মিলে ধর্ষণ, সেই ক্ষেত্রে 9-এর 3 হচ্ছে সে অপরাধ করছে বলে গণ্য, যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবে এবং ইহার অতিরিক্ত আপনার 20 লক্ষ টাকা অনধিক অনধিক মানে কি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে এখানে দণ্ডিত হবে। আচ্ছা, 9-এর 4 ক, 9-এর 4 খ, এই দুটো ধারা গুরুত্বপূর্ণ। 9-এর 4 কতে বলতেছে যে ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করেন, মানে ধর্ষণ আপনি করছেন, কাজ করছেন, করার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করছেন বা আহত করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে 9-এর 4 কতে আপনি অপরাধ করছেন বলে মনে করেন। ক নামক ব্যক্তি খ নামক নারীকে, আচ্ছা ধর্ষণের 10 দিন পরে মারা গেলে, ধর্ষণের 10 দিন পরে মারা গেলি বা 1 মাস পরে মারা গেলেও ওই 9-এর 2 আপনার শাস্তি। কিন্তু যদি সম্ভ্রমানির করার কারণে গলায় ফাঁস দিয়ে কেউ মারা যায়, তাহলে 9-এর 2 আপনার হবে না। অর্থাৎ যৌন কর্ম করছেন মানে ধর্ষণ করছেন, কাজ করছেন, ওই কারণে সে মারা গেছে, 9-এর 2 শাস্তি। আর যখন আপনি আহ, কোনো সম্ভ্রমানি করলেন বা অন্য ধরে টান দিলেন, হ্যাঁ, তাকে রাস্তাঘাটে মনে করেন যে আপনি জড়াই ধরছেন বা কিস করছেন, এই লজ্জায় সে সুইসাইড করছে, এই জন্য কিন্তু ওই যে 9-এর 2 হবে না এখানে, তখন হবে 9-এর 1 ক। এটা মনে রাখতে হবে, তখন হবে 9-এর 1 ক। বন্ধুরা, আমি একেবারে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, শিশু আইন, নারী শিশু অধ্যাদেশ, সাইবার সুরক্ষা, হ্যাঁ, আর আছে আরেকটা কি যেন বলছিলাম, আহ নারী শিশু, তারপরে হচ্ছে শিশু, সাইবার সুরক্ষা, আরেকটা কি যেন বলছিলাম, অস্ত্র, অস্ত্রটাও দেখতে হবে, অস্ত্র দেখতে হবে। অর্থাৎ এই 4-5টা আইন দেখলেই তোমার প্রশ্ন কমন থাকবে। কিন্তু
বিশেষ করে নারী শিশু আইনে সব ধারাগুলো দেখতে হবে। এবং প্রশ্ন মাদক, মাদক দরকার নাই, মাদক গত বছর আছে, তারপরে পড়িন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে সারির সারির কতে সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। আর সারির ক্ষতে কি বলতেছে বন্ধুরা? এখানে বলতেছে ধর্ষণের চেষ্টা করে, তাহলে অনধিক 10 বছর, সর্বনিম্ন 5 বছর, অর্থাৎ সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে আপনার দণ্ডিত হবে। ঠিক আছে। এখানে প্রশ্ন হতে পারে, ক নামক ব্যক্তি খ নামক নারীকে ধর্ষণের চেষ্টা করে, অপরাধ কি? তখন সারির ক্ষতে সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর পাশে পাস পাইতে গেলে আপনাকে শাস্তি সহকারে লিখতে হবে, সর্বোচ্চ শাস্তি 10 বছর, সর্বনিম্ন 5 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। নয়েজ শারীরিক ধর্ষণ করা হয় না, ধর্ষণ করা হয় না স্যার। নয়েজ শারীর কতে, এই তুই 5 মিনিট দাঁড়াই থাকো, কি পড়লাম আর কি বসলা? নয়েজ শারীর কতে হচ্ছে ভাই তুমি কাম করি ফেলাইছো, অর্থাৎ ধর্ষণ করছো, করার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করছো, বা তাকে তুমি হচ্ছে আপনার এই আহত করার চেষ্টা করছো, বালিশ চাপা দিতে গেছো, ছুরি দিয়ে আঘাত করছো, অর্থাৎ তুমি কাজ করে ফেলছো। এই কাজ করে ফেললি নয়সারির ক। ক্লিয়ার কিনা? কাজ করে কি করছো? তাকে মেরে ফেলার চেষ্টা করছো বা আহত করার চেষ্টা করছো, তখন নয়সারির ক। আর নয়সারির খতে তুমি কাজ করতে পারোনি, জাস্ট তুমি হচ্ছে এই ধস্তাধস্তি করছো বা তাকে জোরাজুরি করছো, ঠিক আছে কিনা, অর্থাৎ চেষ্টা করছো, অ্যাটেম্প, তখন হচ্ছে তুমি নয়সারির খতে তুমি অপরাধ করছো বলেই গণ্য। শাস্তি মনে রাখতে হবে, সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। নয়সারির গ, এখানে বলতেছে এই ধারাটা মনে করবেন আসিয়ার ধারা, এই ধারাটা পরীক্ষায় প্রশ্ন এবছর আসতে পারে, যে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে, কিংবা অন্য কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা স্তনে মারাত্মক জখম করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডিত হবে, এবং এর অতিরিক্ত 10 লক্ষ টাকা অর্থে দণ্ডিত হবে। এই এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তোমাকে। বলতেছে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, শরীরের যে কোনো অঙ্গ হতে পারে, ধারালো কোনো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে, শরীরের কোনো অঙ্গে রাসায়নিক পদার্থ, কোনো ধারালো অস্ত্র বা অন্য যে কোনো উপকরণ ব্যবহার করে কোন নারী বা শিশুর কি বলতে, যৌন অঙ্গ, স্তনে মারাত্মক জখম করলে, কিসে কিসে, দুইটা জায়গা বলতেছে, যৌন অঙ্গে মারাত্মক জখম বা স্তনে যদি মারাত্মক জখম করেন, তখন তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দিতে হবে। প্রশ্ন হতে পারে, ক নামক ব্যক্তি খ নামক নারীকে ধর্ষণের জন্য ছুরি দিয়ে তার স্তন কেটে দিল, বা তার স্তনে একটি স্তন কর্তন করলো, বা যৌন অঙ্গ তার কর্তন করলো, হ্যাঁ, অপরাধ কি? তখন নয়েসারির গতে সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর এই ধরনের কাজে যে ব্যক্তি সহায়তা করছে, তার শাস্তি নয়েসারির গ অবলিক হচ্ছে 30 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এই নয়সারির গ খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখেন, পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নয়সারির গ, এটা থেকে সৃজনশীল প্রশ্ন বানাই দেবে যে অপরাধ কি, আসিয়ার ধারা, মনে রাখবেন। নয়সারির গ হচ্ছে আসিয়ার ধারা, ঠিক আছে কিনা? নয়ের পাঁচ, নয়ের পাশে আপনাকে বলতেছে যে যদি পুরুষ যদি পুরুষ বা অন্য কোনো শৃঙ্খল বাহিনীর হেফাজতে কোনো নারী ধর্ষণের শিকার হয়, তাহলে যাদের হেফাজতে থাকাকালীনে উক্তরূপ ধর্ষণ সংঘটিত হয়েছে, সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষণের শিকার নারীর হেফাজতের জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি বা তাহারা প্রত্যেককে ভিন্নরূপ প্রমাণিত না হলে হেফাজতে ব্যর্থতার জন্য সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর অর্থদণ্ডে কারাদণ্ডিত হবে, এবং এর অতিরিক্ত অনন্য, অর্থাৎ সর্বনিম্ন 50,000 টাকা অর্থদণ্ডে সে দণ্ডিত হবে। এই নয়ের পাঁচটা হচ্ছে আমাদের ধারা, অর্থাৎ আমাদের পুলিশ বাহিনীর ধারা। এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, যে বাহিনী হোক না কেন, ওই যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, তারা যদি কোনো নারীর হেফাজতে ধর্ষণ হয়, অর্থাৎ তারা সরাসরি নারীর হেফাজতে ব্যর্থতার জন্য দায়ী ছিল, তাদেরকে বেসিক্যালি আপনাকে বলা হচ্ছে যে এই নয়ের 5 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এবং তার শাস্তি হচ্ছে আপনার এই অনধিক সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, এবং ইহার অতিরিক্ত 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এর আগে, অর্থাৎ 2025-এর সংশোধনের আগে এটা ছিল মাত্র 10,000 টাকা অর্থদণ্ড, এখন করছে 50,000 টাকা অর্থদণ্ডে সে হচ্ছে এখানে দণ্ডিত হবে। আর নয়ের ছয়ে বলতেছে, এই ধারায় উল্লেখিত অর্থদণ্ড পুনরের বিধান অনুযায়ী ক্ষতিপূরণের শিকার হিসেবে ব্যক্তি বা ক্ষেত্রমতে তার আইনসঙ্গত উত্তরাধিকার সেইখানে প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে
আপনার এই যে যে ক্ষতিপূরণটা কেটা পাবে? ক্ষতিপূরণটা পাবে হচ্ছে এই উত্তরাধিকারী পাবে। অর্থাৎ এই যে নারী শিশু সারি সারি যেটা বলছে, এখানেও সেম একই কথা বলতেছে। আর এটা আদায় করতে হবে হচ্ছে এন এর 15 ধারা এবং 16 ধারার বিধান প্রতিপালন করে আদায় করতে হবে। তো বন্ধুরা, এই নয়ের 1 2 3 4 5 এখানে দেখেন প্রতিটা ধারাই কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রতিটা ধারা থেকেই প্রশ্ন কিন্তু আসতে পারে। আর একটা প্রশ্ন এভাবে আসতে পারে যে নারী শিশু নির্যাতন দমন সংশোধনী অধ্যাদেশ 2025 অনুযায়ী ধর্ষণের কোন কোন ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আছে। তাহলে তোমাকে বাইর করতে হবে কোন কোন ক্ষেত্রে। যেমন 9-1 মৃত্যুদণ্ড, 9-2 মৃত্যুদণ্ড, 9-3 মৃত্যুদণ্ড, তারপরে হচ্ছে আপনার 9-4 কতে মৃত্যুদণ্ড। খতে কিন্তু মৃত্যুদণ্ড, এই উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো, প্রশ্ন সরাও। খতে কিন্তু মৃত্যুদণ্ড নাই, তাই না? 9-4 গতে বলতেছে, 9-4 গতে হচ্ছে আপনার এখানে বলতেছে হচ্ছে আপনার মৃত্যুদণ্ড। হ্যাঁ। আর 9-5 কিন্তু মৃত্যুদণ্ড নাই। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি বন্ধুরা, যে 9-4 খতে মৃত্যুদণ্ড নাই, আর 9-5 মৃত্যুদণ্ড নাই। আর বাকি প্রত্যেকটা ধারার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। ক্লিয়ার? 9-4 খ এবং 9-5 বাদ, আর বাকি প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যুদণ্ড। তো রিটেনে প্রশ্ন আসতে পারে ভাবে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের শাস্তি কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড, অর্থাৎ কি কি ভাবে ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। তখন এই 9-4 খ এবং 9-5 এই দুটো ধারা বাদ দিয়ে যাবতীয় যে নয় নয় যে ধারাগুলো আছে সব ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। তো 9 ধারা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে ভাই? প্রশ্ন সৃজনশীল করবে যে ধর্ষণের শিকার ব্যক্তির ক্ষতিপূরণ বেসিক্যালি কে পাবে? কে পাবে? আহ, এটা 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 হচ্ছে আপনার এই সে উত্তরাধিকারী পাবে। 9-6 আপনাকে বলতেছে। আচ্ছা, আমরা চলে যাব এখন 9 ক বলতেছে কোন নারীর সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে কোন ব্যক্তির ইচ্ছাকৃত উইলফুল কোনো কার্য বা সম্ভ্রমানের প্রত্যক্ষ কারণে কোন নারী আত্মহত্যা করলে উক্ত নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করিতে প্ররোচিত করার অপরাধে অপরাধী হবে, এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 10 বছর কিন্তু অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ডনীয় হবে, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড এখানে দণ্ডিত হবে। তাহলে ভালো করে বুঝতেন এখানে কি বলতেছে। বলতেছে যে কোনো নারীর সম্মতি ছাড়া তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কার্য দ্বারা সম্ভ্রমহানি, মনে করেন রাস্তায় আপনি একটা মেয়েকে মনে করেন জড়াই ধরছেন, বা তাকে আপনি অসম্মানিত করছেন, হাত ধরে টান দিয়েছেন, ওন্না ধরে টান দিয়েছেন, বা তাকে আপনি মনে করেন যে আলিঙ্গন করছেন অনিচ্ছাকৃত ভাবে, তাকে তার সম্ভ্রমহানি করার জন্য, এবং ঘটনা বাংলাদেশে ঘটে। তো এই নারী যদি আপনার সুইসাইড করে, এই নারী যদি আপনার সুইসাইড করে, তখন তার শাস্তি হচ্ছে 9 ক। এবং এই শাস্তিটা আমরা মনে রাখবো, শাস্তি সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। সবাই পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধর্ষণ করার কারণে 20 দিন পর আত্মহত্যা। ধর্ষণ করার পর 20 দিন পর আত্মহত্যা করলে কয় ধারা? 9 ক হবে না? 9 ক হবে না। ধর্ষণের কারণে যদি সে আত্মহত্যা করে, তখন সেটা হচ্ছে আপনার বলা হচ্ছে যে ওই 9-2 সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? 9-2 সে অপরাধ করছে বলে গণ্য হবে। আচ্ছা। আর 9 কটা আপনার তখনই হবে যখন সম্ভ্রম হানির কারণে মারা যাবে। ধর্ষণ করেননি কিন্তু তার অন্য ধরে টানতেছেন বা অন্য কোনো ক্ষতি তার করছেন, সে লজ্জায় ঘৃণায় সে মারা গেছে, তখন হচ্ছে 9 কতে আপনার অপরাধ। 9-এর খটায় বছরের নতুন সংযোজন, এটা আপনাকে মুখস্থ করতে হবে। আমাদের সমাজে যেটা বেশিরভাগ ঘটে থাকে, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিয়ের প্রলোভন দেখায়া 16 বছরের অধিক কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করে, এবং উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে তার শাস্তি সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। ঠিক আছে কিনা? তাহলে 9-এর শাস্তি সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, অতিরিক্ত অর্থদণ্ড। আর 9-এর শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে এখানে দণ্ডিত হবে। করিম নামক ব্যক্তি মনে করেন সোনিয়া নামক নারীর সাথে প্রেমের গভীর সম্পর্ক, এক পর্যায়ে প্রতারণা করে তার সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়। হ্যাঁ। পরবর্তীতে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। তাহলে এক্ষেত্রে করিমের অপরাধ কি? তাহলে করিমের অপরাধ আছে 9 খ। 9 খতে সে অপরাধ করছে বলেই গণ্য। শাস্তি কি? সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে সে এখানে দণ্ডিত হবে। 10 ধারায় চলে যাবো। 10 ধারাটা আছে যৌন নিপীড়ন, যৌন শোষণের শাস্তি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাহার শরীরের কোনো অঙ্গ
বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতাহানি করেন, তাহলে তার এই কাজ হবে যৌন পীড়ন, এবং তজ্জন্য উক্ত ব্যক্তি অনধিক 10 বছর কিন্তু অনূন্য 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এখানে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যৌন নিপীড়নটা কি। যৌন নিপীড়নটা হচ্ছে যৌন কামনা চরিতার্থ করার জন্য কোন পুরুষ ব্যক্তি কোন নারী বা কোন শিশুর, হ্যাঁ, কি করতেছে, যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করতেছে, বা কোনো নারীর শ্লীলতাহানি করেন, হ্যাঁ, হাত ধরে টান দেন, মুখ ধরে টান দেন, নিকাব ধরে টান দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার এই 10 ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি 10 বছর, সর্বনিম্ন 3 বছর, এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে সে এখানে দণ্ডিত হবে। ঠিক আছে কিনা? প্রশ্ন হতে পারে ভাই এভাবে যে শামীম নামক একজন ব্যক্তি শামীমা নামক একজন মেয়ে নারীর অবৈধ যৌন কামনা চরিতার্থ করার জন্য তার মনে করেন কোমরে হাত দিল বা স্তনে হাত দিল বা তার হাত স্পর্শ করলো বা তার শরীর স্পর্শ করলো, অপরাধ কি? তখন সে ওই শামীম অপরাধ হচ্ছে আপনার এই এনে 10 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? তাহলে এখানে দেখেন 9 ধারা, 9 ক, 9 খ এবং 10, এই 4টা ধারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ধারা। এখানে বাদ দেওয়া বা ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, 100% এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা চলে যাবো শ্রেণীর 11 ধারা। 11 ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই জানেন। বলতেছে কোন নারী স্বামী বা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয়, আত্মীয় পক্ষের কোনো ব্যক্তি বা কোনো যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, কিংবা উক্ত নারীকে মারাত্মক জখম করে বা সাধারণ জখম করে, বা স্বামীর পিতা, মাতা বা আত্মীয় ব্যক্তি মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। মানে যৌতুকের জন্য মারিয়ে ফেললি 11-ক, যৌতুকের জন্য মেরে ফেলার চেষ্টা করলে 11-ক, যৌতুকের জন্য মারাত্মক জখম করলে 11-খ। এখন মারাত্মক জখম তুমি বুঝবা কেমবালা? মারাত্মক জখম তুমি বুঝবা কিভাবে? তাহলে বুঝবা হচ্ছে দণ্ডবিধির 320 ধারায় যে 8 প্রকার, মনে করো যৌতুকের জন্য ক নামক নারী তার স্বামীর, মনে করেন যে আপনার একটি হাত কেটে দিল বা হাত ভেঙে দিল, বা সরি, স্বামী তো করে না, মানে স্বামী তার স্ত্রীর হাত ভেঙে দিল বা একটা নখ কেটে দিল বা হচ্ছে আপনার একটা পা ভেঙে দিল, দাঁত ভেঙে দিল পিটাইয়ে, তখন এই 9 সারির খতে সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আর 11-র গটা হচ্ছে সিম্পল হার্ট, অর্থাৎ বলতেছে যৌতুকের জন্য আপনি যদি কি করেন, মানে সাধারণ আঘাত করেন, অনধিক 5 বছর কিন্তু অনন্য 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে আপনি এখানে দণ্ডিত হবেন। তাহলে আমরা 11-র ক, খ, গ এটা সূচির মতো মনে রাখবো। 11-র কতে বলতেছে যৌতুকের জন্য মারি ফেলা। 11-র ক, 11-র ক আর কি, 11-র ক, সেখানে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টা করা, অ্যাটেম্প টু, মানে কি মার্ডার নাকি, মৃত্যু ঘটানোর চেষ্টা করা। আর একটা বলতেছে যে 11-র খ, যেখানে বলতেছে গ্রেভিয়াস হার্ট, অর্থাৎ বলতেছে যৌতুকের জন্য গুরুতর জখম করা, যার শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 12 বছর, অনূন্য 5 বছর, অর্থাৎ যাবজ্জীবন হতে পারে অথবা সর্বোচ্চ 12 বছর, সর্বনিম্ন 5 বছর কারাদণ্ডে সে এখানে আছে আপনার দণ্ডিত হবে। আর যৌতুকের জন্য যদি আপনি সাধারণ জখম করেন, সাধারণ জখম করলে হচ্ছে 11-র গতে সে ব্যক্তি অপরাধ করছে বলে 11-র গ, যৌতুকের জন্য সাধারণ জখম করলে 11-র গ। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে আমরা ইয়াটা অ্যাড করার জন্য দিলাম, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে তাহলে। ঠিক আছে। আচ্ছা, 11-র গতে সে অপরাধ করছে বলে গণ্য হবে। এখান থেকে নর্মালি সৃজনশীল প্রশ্ন হবে যে রহিম রহিম দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে বা পারিবারিক ভাবে রহিমার সাথে বিয়ে হয়। হ্যাঁ, বিয়ের কিছুদিন যেতে না যেতেই রহিমের একটি বেসরকারি কোম্পানি চাকরিতে ছিল, সে চাকরিটা চলে যায়। পরবর্তীতে তার সংসারে অভাব অনটন, তার স্ত্রীকে যৌতুকের জন্য আপনার মারধর করে, এক পর্যায়ে তার হাতই ভেঙে দেয়। তাহলে অপরাধ কি? তাহলে হাত ভেঙে দিয়েছে, অপরাধ কি? তখন এই যে 11-র খতে সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। আচ্ছা, শাশুড়ি হাতে খুন্তি দিয়ে সেক দেয়, তাহলে কোনটা? শাশুড়ি হাতে খুন্তি দিয়ে সেক দিলে সেটা হচ্ছে আপনার এই সাধারণ জখম, সিম্পল হার্ট হবে। হ্যাঁ, 11-র গতে সে ব্যক্তি অপরাধ, আর যৌতুকের জন্য যদি এরকম কাজ করে তাহলে 11-র গতে সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর যৌতুক নিরোধ আইনেও একটা কথা আছে। যৌতুক নিরোধ আইনে ওখানে বলতেছে যে যৌতুক মানে চাইলে হলো 3 ধারায় অপরাধ, আর যৌতুক দিলে এবং নিলে, দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, সেটা হচ্ছে 4 ধারায় অপরাধ। আর যৌতুকের জন্য কোনো চুক্তি করলে,
যে আমি আমার র্যাঙ্কের সময় 5 লাখ টাকা লাগবে না, 5 লাখ টাকা দিতে হবে না, কিন্তু বাড়ি করার সময় 10 লাখ টাকা দিতে হবে না, আমি বিদেশ যাব, বিদেশ যাওয়ার সময় 2 লাখ টাকা দিয়ে সহায়তা করবো তোমরা। তখন এই যেন চুক্তি থাকে, যেন চুক্তি ভয়েড অর্থাৎ ফলবিহীন, মানে তোমারে পুলিশে ধরলি ওটা কথি পারবা না যে স্যার যৌতুক যে ওরা দেবে আগেই চুক্তি ছিল, তো আদালতে এই ধরনের চুক্তির কোনো মানে বেল নাই, অর্থাৎ সেটা বোকাবাজ। আর 6 ধারায় বলতেছে যৌতুকের জন্য মিথ্যা মামলা রুজু করলে হচ্ছে 6 ধারায় সে ব্যক্তি অপরাধী হবে, গণ্য হবে। আচ্ছা, আমরা চলে যাই 12 ধারা। 12 ধারায় কি বলতেছে? 12 ধারায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে বা অন্য কোনো ভাবে বিকলাঙ্গ করে, বিকৃত করে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবে, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে এখানে দণ্ডিত হবে। একটু খেয়াল করে দেখেন, এখানে বলতেছে হ্যাঁ, শিশু আইনের 71 ধারা, শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর সাজা 71 ধারা, শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর সাজা হচ্ছে 71 ধারা। তাহলে আমরা এই 12 ধারায় কি পেলাম প্রিয় ভাইয়েরা? 12 ধারায় পেলাম শিশুকে দিয়ে যদি আপনি ভিক্ষাবৃত্তি করেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে তার চোখ, হাত, পা বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করেন বা বিকলাঙ্গ করেন, তাহলে যে করবে, অর্থাৎ এখানে বেসিক্যালি আপনাকে বলতেছে ডাক্তারের শাস্তি, বা ডাক্তার করুক বা আপনি করেন, যার শাস্তি সেটাই হচ্ছে আপনার এখানে এই 12 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ নিজে নিজে যদি করেন তাও হচ্ছে আপনার 12 ধারায় আপনি অপরাধী। আর যদি ডাক্তারের মাধ্যমে করেন তাহলে 12/30 ডাক্তার এখানে অপরাধী। 12 ধারা। 13 ধারাটা আমরা ডাইরেক্ট মুখস্থ করব। 13 ধারাটা, 13 ধারাটা আমরা এখানে ডাইরেক্ট মুখস্থ করব। এখানে 13 ধারায় বলতেছে ধর্ষণের ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পিতৃত্বের দায় কিভাবে নিরূপিত হবে, অর্থাৎ এই সন্তান কিভাবে পরিচিতি লাভ করবে বা এই সন্তান সমাজে কিভাবে সে চলবে, সেই বিধিবিধানগুলো এই 13 ধারায় আপনাকে বলতেছে। 13-এর ক, খ, গ, ঘ এরকম দরকার নাই, ডাইরেক্ট 13 ধারা লিখে 1-2 আকারে পয়েন্ট আকারে লিখে দেবেন, এনাফ, বেশি দরকার নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। 13 ধারাটা 100% ইম্পর্টেন্ট। কোনো আল্লাহর বান্দা যদি মুখস্থ না থেকে থাকে দয়া করে আপনি এটা মুখস্থ করে ফেলবেন। এখানে বলতেছে যে অন্য কোনো আইনে ভিন্নতার যাই থাকুক না কেন, ধর্ষণের কারণে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান পিতা, মাতা বা মাতা বা মাতৃকুল আত্মীয় স্বজনের কাছে থাকবে। ঠিক আছে কিনা? পিতা বা মাতা কিংবা উভয়ের পরিচয় এসে পরিচিত হবে। উক্ত সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। হ্যাঁ, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত করে দেওয়া হবে, এবং 21 বছরের অনধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিয়ে না হওয়া পর্যন্ত, এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে তিনি স্ত্রীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত হচ্ছে আপনার প্রদেয় হবে। ঠিক আছে কিনা? আর 13-2 উপধারায় বলতেছে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একে উল্লেখিত সন্তানের ভরণ পোষণ বাবদ অর্থের পরিমাণ হচ্ছে নির্ধারণ করে দেবে। 13-3 বলতেছে যে এই ধারার অধীনে সন্তান ভরণ পোষণের জন্য প্রদত্ত অর্থ ধর্ষকের নিকট থেকে আদায় করতে হবে, এবং ধর্ষকের বিদ্যমান সম্পদ হতে যদি এই অর্থ আদায় সম্ভব না হয়, ভবিষ্যতে তিনি যে সম্পত্তির মালিক বা অধিকারী হবেন সেই সম্পত্তি হতে এটা বেসিক্যালি আপনার আদায়যোগ্য হবে। তাহলে 13-1-এর ক, খ, গতে এই কথাগুলো বলতেছে। 13-2 বলতেছে যে আপনার এই সরকার নির্ধারিত পদ্ধতিতে একে উল্লেখিত সন্তানের ভরণ পোষণ বাবদ অর্থের পরিমাণ নির্ধারণ করবে। আর 13-3 বলতেছে যে ধর্ষকের নিকট থেকে আদায় করতে হবে। ধর্ষকের নিকট যদি ওই পরিমাণ সম্পত্তি না থাকে তাহলে ভবিষ্যতে যে সম্পত্তির সে মালিক হবে তাহলে ওই সম্পত্তি থেকে সেটা হচ্ছে আপনার আদায়যোগ্য হবে। ঠিক আছে কিনা? এই হচ্ছে আপনার 13 ধারা। 13 ধারা থেকে কিন্তু রিটেনে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। অন্যের বউ বউ নিয়ে পালালে কথা। আচ্ছা, অন্যের বউ নিয়ে যদি আপনি পালান তাহলে কয় ধারায় অপরাধ বলেন? বিবাহিত নারীকে প্রলুব্ধ করে নিয়ে যদি পলায় যান 498 ধারা মোতাবেক অপরাধ। ঠিক আছে? এই যে হ্যাঁ, আমাদের আবু বক্কর সবাইকে গ্রুপে দিয়ে দিছে। দেখেন এই যে মাইনর একটা সূচি, পুলিশ আইনের সূচি, পেনাল কোডের সূচি, সিআরপিসির সূচি, হ্যাঁ, তারপরে এই যে ইসের সূচি কি কয় রে, বা পেআরবির সূচি, সাক্ষ্য আইনের সূচি, সব সূচি কিন্তু আমরা দিছি। দয়া করে আর কেউ সূচি চাবেন না, সূচি সবাইকে দেওয়া হয়েছে। প্রতিটা গ্রুপে আমাদের আবু বক্কর থ্যাংক ইউ আপনাকে, আবু বক্কর প্রতিটা গ্রুপেই কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং এটা আবু বক্করও দেশে, এটাও দেশে, আমাদের নাহিদও দেশে। তো সুতরাং এটা বারবার চাওয়া যাবে না, বারবার চাইলে এটা ডিস্টার্ব। সুতরাং এটা 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 আপনি দেখে নেবেন, এটা দেখে নেবেন। আচ্ছা, তাহলে এই প্রশ্ন কিন্তু এইভাবে আসবে, আশা করি আমরা লিখবো প্রশ্ন। এই মনে করেন প্রশ্ন দিলে এইভাবে যে করিমের ধর্ষণের ফলে রহিমা একটি পুত্র সন্তান লাভ করে। উক্ত সন্তানের
পিতৃত্বের দায় কিভাবে নিরূপিত হবে লেখো, পিতৃত্বের দায় কিভাবে হবে লেখো, আহ, পিতৃত্ব কিভাবে লেখো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই 13 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। 13 ধারা কি সবার মুখস্থ আছে প্রিয় বন্ধুরা? 13 ধারা কি সবার মুখস্থ আছে ভাই? 13 ধারা কি সবার মুখস্থ আছে? যদি কারো থেকে না থাকে, দয়া করে 13 ধারা আপনি এখনই মুখস্থ করে ফেলেন, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চলে যাবো 14 ধারা। 14 ধারাটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে ধর্ষণের সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ। অর্থাৎ এখানে বলতেছে এই আইনে বর্ণিত নির্যাতনের শিকার হয়েছে এইরূপ নারী বা শিশুর ব্যাপারে সংগঠিত অপরাধ তৎসম্পর্কিত আইনগত কার্যধারার সংবাদ বা তথ্য, নাম ঠিকানা ছবি বা অন্যবিধ তথ্য সংবাদপত্রে বা অন্য কোনো পত্রের মাধ্যমে বা অনলাইন বা সামাজিক মাধ্যমে এমনভাবে প্রচার প্রকাশ করা যাবে না যাতে অন্য অন্য নারী বা শিশুর পরিচয়ের প্রকাশ পায়। দেখবেন যে খবরে প্রকাশ আছে আজকে ঢাকায় একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তো কোথায় ধর্ষণ হয়েছে এটা কিন্তু বলে না। আজকে আপনার ভিকারুননিসায় একটা মেয়ে ধর্ষণ হয়েছে, সে ভিকারুননিসায় লেখাপড়া করে, তো ভিকারুননিসায় কোন ক্লাসে লেখাপড়া করে এটা এটা কিন্তু পত্রিকায় আসে না। অর্থাৎ এমন ভাবে প্রচার প্রকাশ করা যাবে না যাতে ওই ভিকটিমের কি কয় পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ পেয়ে যায়। তাহলে 2 উপধারা 1-এর বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, সেই ব্যক্তি, সেই দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যেকেই অনধিক মানে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড এবং এক বা অনূর্ধ্ব সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে এখানে দণ্ডিত হবে। 14 ধারা কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এবং 14 ধারার সাথে মিল আছে নারী শিশুর হচ্ছে আপনার ওই যে শিশু আইনের 81 ধারা। 81 ধারায় বলতেছে কোন শিশুর ছবি প্রকাশ করা যাবে না, তবে যাবে যদি সেটা আপনার ওই শিশুর মানে মানে উপকার হয়। যেমন একটা শিশুরে পাওয়া গেছে রাস্তায়, থানায় এনে জমা দিয়েছেন, তো আপনি ফেসবুকে পোস্ট করলেন যে এই নামে একটা শিশু শ্রীপুর থানা এলাকায় পাওয়া গেছে, কারো যদি হারায় যায় থানায় যোগাযোগ করেন, এই যে আপনি প্রচার প্রকাশ করলেন, তাহলে এটা কিন্তু অপরাধ না। কিন্তু একটা শিশু মনে করেন চুরি করছে, একটা শিশু মনে করেন খুন করছে, একটা শিশু ভিক্ষা করছে, একটা শিশু আগ্নেয়াস্ত্র বহন করছে, তার যদি পরিচয় প্রকাশ করেন, যেমন এই শিশুটা আজকে আগ্নেয়াস্ত্র বহন করে নিয়ে গেছে, এই শিশু অমুকের ছেলে সে ভিক্ষা করতেছে, তাহলে এই ধরনের যদি সংবাদ আপনি প্রচার প্রকাশ করেন যা শিশুর জন্য ক্ষতিকর, তখন আপনি এই শিশু আইন 2013 এর কয় ধারা, 81 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। তাহলে এক থেকে নারী শিশুর 1 থেকে 14 আমরা আশা করি দেখলাম। আমরা চলে যাবো এখন 15 ধারা এবং 16 ধারা। 15 ধারায় কি কইছে ভাই? এটা খুবই সহজ একটি প্রশ্ন, বাট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে বলতেছে এই আইনের 4 থেকে 14 ধারায় বর্ণিত উল্লিখিত অপরাধের জন্য ট্রাইব্যুনাল কর্তৃক আরোপিত অর্থদণ্ডকে প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারবে। অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থদণ্ড ব্যক্তির নিকট থেকে তার বিদ্যমান সম্পত্তি থেকে আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পত্তির মালিক হবে সেখান থেকে আদায়যোগ্য হবে। এবং এইরূপ ক্ষেত্রে উক্ত সম্পত্তির উপর অনন্য দাবি অপেক্ষা আহ, উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণ দাবি প্রাধান্য পাবে। মানে ভালো একটা কথা বলছে দেখেন, মানে তা মনে করেন আপনার 5 বিঘা সম্পত্তি আছে, তো 5 বিঘা সম্পত্তিতে কেউ যদি আপনার 1 বিঘা সম্পত্তি অন্য ব্যক্তি দাবি করে, তো এই দাবি কিন্তু গুরুত্ব পাবে না, অর্থাৎ এই ক্ষতিপূরণটাই এখানে গুরুত্বপূর্ণ পাবে। ঠিক আছে কিনা? এখানে এই ক্ষতিপূরণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পাবে, এই কথাই বলতেছে। আর ক্ষতিপূরণটা আদায় করবেন কিভাবে? এখানে বলতেছে যে এই আইনের অধীনে কোনো অর্থদণ্ড আরোপ করা হলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলা কালেক্টরকে, দ্যাট মিনস জেলা ম্যাজিস্ট্রেটকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বা অনুরূপ বিধি না থাকলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অপরাধীর স্থাবর ও অস্থাবর বা উভয় সম্পত্তির তালিকা প্রস্তুত করে ক্রোক ও নিলামে বিক্রয় বা ক্রোক ছাড়াই সরাসরি নিলামে বিক্রয় করে বিক্রয় লব্ধ অর্থ ট্রাইব্যুনাল জমা দেওয়ার নির্দেশ প্রদান করতে পারবে। এবং ট্রাইব্যুনাল উক্ত অর্থ অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে এখানে প্রদান করবে। তাহলে রিটেনে প্রশ্নটা এইভাবেই আপনার আসবে যে ধর্ষণ করছে, ধর্ষণের অর্থদণ্ড আদায়ের পদ্ধতি কি। তাহলে আদায়ের পদ্ধতি হচ্ছে আপনার এই আইনের 15 ধারা এবং 16 ধারা। রিটেনে এভাবে প্রশ্ন আসবে, আশা করি আপনারা পারবেন। আর 13 ধারার যে সম্পত্তি আদায় করে সরকার দেবে, সেটাও কিন্তু 15 এবং 16 ধারার পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, 17 ধারায় বলতেছে আপনার এই মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মর্যাদা হানি বা ক্ষতি করার জন্য মিথ্যা মামলা করে, তার শাস্তি 7 বছরের কারাদণ্ড। ঠিক আছে কিনা? আর এই আইনের অধীনে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোনো লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা তার স্ত্রীয় ক্ষমতার উপধারা 1-এর বর্ণিত অপরাধে আমলে লইয়া বিচার করতে পারবে।
তিন উপধারা বলতেছে, এক উপধারা এবং দুই উপধারায় যাই হোক না কেন, এই আইনের অধীনে কোনো অপরাধের বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদানকালে যদি মনে হয় সন্তোষজনক ভাবে প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, হয়রানিমূলক, মানে মানহানির জন্য মিথ্যা মামলা করলে হচ্ছে 17-এর 1 অপরাধ। আর হয়রানিমূলক ভাবে যদি আপনি মিথ্যা মামলা করেন, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত বরাবর ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে, এবং প্রয়োজন মনে করলে ক্ষতিপূরণের আদেশ প্রদানের পাশাপাশি উক্ত মামলা ও অভিযোগকারী ব্যক্তিকে অনধিক 2 বছর কারাদণ্ডিত করার বিধান এখানে রাখছে। অর্থাৎ 17-3টা একটু গুরুত্বপূর্ণ, দুটো পয়েন্ট মনে রাখবেন, দুটো বিষয়। একটা হচ্ছে মানহানির জন্য মিথ্যা মামলা 17-1, আর হয়রানির জন্য মিথ্যা মামলা হচ্ছে আপনার 17-3। মানহানির জন্য মিথ্যা মামলা করলে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। আর 17-3 বলতেছে হয়রানির উদ্দেশ্যে যদি আপনি মিথ্যা মামলা করেন, সেক্ষেত্রে তাকে কারণ দর্শানোর সুযোগ প্রদান করে তার শাস্তি 2 বছর, অনধিক 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। দণ্ডিত করার আদেশ, এখানে অর্থদণ্ডের কথা বলেনি, দণ্ডের আপনাকে আদেশ দেবে। এই হলো 17 ধারা। অর্থাৎ মিথ্যা মামলা রোধ শাস্তি 17 ধারা। মিথ্যা মামলার শাস্তি নারী শিশু 17, মানব পাচারের 15, তারপরে আছে আপনার এই যে যৌতুক আইনের 6 ধারা, আরো অনেক আইন আছে মিথ্যা মামলার বিভিন্ন, যেমন শিশু আইনের বাল্য বিবাহ নিরোধ আইনের কয় ধারা? 7 ধারা। বাল্য বিবাহ নিরোধ আইনের 7 ধারা। বাল্য বিবাহ 7 ধারা না? বাল্য বিবাহ 7 ধারা, এটা মনে হয়। বাল্য বিবাহ 7 ধারা, হ্যাঁ। এই 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 ধারাগুলো আমরা একটু মনে রাখবো। বাল্য বিবাহ 6 ধারা নাকি 5, 6, 6 ধারা, হ্যাঁ, 6 ধারা। আচ্ছা শোনেন, এখন আমরা সরাসরি চলে যাবো এই 18 ধারা। 18 ধারা আপনাকে প্রশ্ন যেভাবে আসবে সেটা আপনাকে শিখতে হবে। এখানে 18 ধারাটা হচ্ছে যে নারী শিশু আইনে আপনার অপরাধ তদন্তের সময়সীমা উল্লেখ করো, বা নারী শিশু আইনে কখন আসামিকে সাক্ষীকে রূপান্তর করা যায়, নারী শিশু আইনে তদন্তকারী কর্মকর্তার কোন কোন ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এই 18 ধারা থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। 18 ধারা থেকে কিন্তু ইতিপূর্বে অনেক প্রশ্ন আমাদের এখানে আসছে। আচ্ছা, এই তদন্তের সময়সীমার ক্ষেত্রে আপনি নর্মালি 18 ধারা লিখবেন, শুধু ওই মানে কার্য দিবস গুলো মনে রাখতে হবে। অর্থাৎ আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে হবে। আর একটা বলতেছে অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে গ্রেপ্তার না হলে সেই ক্ষেত্রে প্রাথমিক তদন্ত প্রাপ্তির বা ক্ষেত্রের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার আদেশ দানের পর 30 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করে ফেলতে হবে। এরপরে বলতেছে কোনো যুক্তিসঙ্গত কারণে উপধারায় 1-এ উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে বিলম্বে তদন্তের মেয়াদ শেষ হওয়ার পূর্বে কেস ডায়েরি সহ বিলম্বের কারণ এবং সম্বলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে, এবং ম্যাজিস্ট্রেট মহোদয় সন্তুষ্ট সাপেক্ষে পরবর্তী 15 কার্য দিবস তদন্ত মধ্যে আপনাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ 15 কার্য দিবস হচ্ছে আপনাকে মানে সময় দেবে। এরপরে বলতেছে তবে শর্ত থাকে যে যে সকল মামলায় তদন্তে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সে সকল মামলা তদন্তের মেয়াদ ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট অনন্য প্রয়োজনীয় সময় বর্ধিত করতে পারবে। ন্যূনতম প্রয়োজনীয়, অর্থাৎ যে সকল মামলায় ডিএনএ পরীক্ষা আবশ্যক, হ্যাঁ, বা সেই সকল মামলায় ম্যাজিস্ট্রেট আপনার ন্যূনতম প্রয়োজনীয় সময়, ম্যাজিস্ট্রেট ন্যূনতম সময় সে হচ্ছে বৃদ্ধি করতে পারবে। এখন বলতেছে যে যদি আপনি এই নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারেন, নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবে, এবং নতুন তদন্তকারী কর্মকর্তা আদেশ প্রাপ্তির পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ফেলবে। তাহলে আমরা কয়টা বিষয় পেলাম এখানে? আমরা এখানে পেলাম হচ্ছে আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 15, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30, এরপরে আরো 15 দিবস পাবেন। তারপর ডিএনএ পরীক্ষার হলে আদালত প্রয়োজনীয় সময় বৃদ্ধি করতে পারবে। তারপরে যদি না পারেন, নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে। আর তদন্তকারী কর্মকর্তা, সরি, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ওর বিরুদ্ধে নারাজি দাখিল হলে বলতিছে যে নিমিত্তে নতুন তদন্তকারী কর্মকর্তা হচ্ছে আপনার এই নিয়োগ হবে, এবং নতুন তদন্তকারী কর্মকর্তা তদন্তের আদেশ প্রাপ্তির 15 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করে ফেলতে হবে। এবং 18-6 যেটা আপনাকে বলতেছে বলতেছে যে যে 1 উপধারায় উল্লেখিত সময়সীমা, অর্থাৎ 2 ও 3-এর অধীন বর্ধিত তদন্ত কাজের সময়সীমার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যাপত্র বিবেচনা করে বা তদন্তকারী প্রতিবেদন যদি দেখে দায়িত্ব কর্তব্য অবহেলা করছে, সঠিকভাবে তদন্ত করতে সে পারে নাই, সেই ক্ষেত্রে এটা তার একটা অসদাচরণ হিসেবে গণ্য হবে, এবং এই অদক্ষতা অসদাচরণ তার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হবে, এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বেসিক্যালি আপনার এখানে গ্রহণ করা হবে। এটা হচ্ছে 18-6 আপনাকে বলতেছে। 18-7 কি বলতেছে? বলতেছে তদন্ত প্রতিবেদন দাখিলের পর
ট্রাইব্যুনাল তদন্ত অনুষ্ঠিত পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হন প্রতিবেদন হিসেবে উল্লেখিত ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়। অর্থাৎ এই যে নারী শিশু আইনে কখন আসামি সাক্ষী হয়, এই যে আসামি সাক্ষী, অর্থাৎ আদালত যদি মনে করে আসামিকে সাক্ষী করা বাঞ্ছনীয়, সেই ক্ষেত্রে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ সেখানে দিতে পারবে। ঠিক আছে কিনা? আর 18(8) আপনাকে বলতেছে যদি মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালের নিকট মনে হয় এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্তকারী কর্মকর্তা নিজে বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে অপরাধের দায় থেকে রক্ষা করার জন্য তদন্ত কাজে গাফিলতি করছে এবং তার প্রমাণ রয়েছে, সেই ক্ষেত্রে কোনো আহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরীক্ষা করেনি, কোনো ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী করিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করে তদন্ত রিপোর্ট দাখিল করছে, সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্রমতে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার জন্য আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ আপনার দিতে পারবে। এইখানে এই যে প্রশ্ন আসে যে নারী শিশু আইনে ঊর্ধ্বতন কর্মকর্তা শাস্তির বিধান কি, এটা ঊর্ধ্বতন কর্মকর্তা শাস্তির বিধানও কিন্তু এই 18(8) আপনাকে বলতে, 18(9) আপনাকে যেটা তো জানেন আপনারা, এখানে বলতেছে যে কোনো আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবে। কে পারবে? এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট মহোদয় পারবে বা ট্রাইব্যুনাল পারবে। কিভাবে পারবে? কোনো তথ্যের ভিত্তিতে বা ভিত্তিতে কোনো তদন্তকারী পরিবর্তে আবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে মূল তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে অপর তদন্তকারী কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিতে পারবে। আর 9, 18, 10টা গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে 9-এর অধীনে মামলা তদন্ত করার সময় প্রশাসনিক কারণে কোন তদন্তকারী কর্মকর্তাকে বদলি করা যাবে না, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে একটা জিনিস বলতেছে যে 18-10 আপনাকে যে বিষয়টা বলছে, বলছে যে ধর্ষণ মামলা যদি আপনি তদন্ত করেন, অর্থাৎ 18-9-এর অধীনে তদন্ত, অর্থাৎ 9-এর 1, 2, 3, 4, 5 যে কথাগুলো কইছে, এই মামলা তদন্তের ক্ষেত্রে আপনি কোনো কারণে কি করতে পারবেন না, কোনো তদন্তকারী কর্মকর্তাকে আপনি বদলি করতে পারবেন না, এই কথাটাই আপনাকে এখানে বলছে। তাহলে 18 ধারাটা আশা করি আমরা বুঝতে পারছি। 19-এ চলে যায়, 19-এ কি বলছে দেখি। 19-এ বলতেছে যে এখানে বলতেছে যে 11-গ অপরাধটি আপসযোগ্য হবে, ঠিক আছে কিনা? 11-গ আপসযোগ্য হবে। তারপরে বলতেছে 2 ধারা 3-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনে জড়িত এবং প্রত্যক্ষ অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ এই আইনের অধীনে কোনো ব্যক্তিকে কি দেওয়া যাবে না? জামিনে মুক্তি দেওয়া যাবে না। জামিনে মুক্তি দেওয়া যাবে যদি বাদী পক্ষের শুনানি দেওয়ার পরে কোনো অভিযোগ না থাকে। এরপরে বলতেছে যে আপনার এখতিয়ার সম্পন্ন আদালত যদি মনে করে যে জামিন দেওয়া যাবে, সেক্ষেত্রে জামিন দেওয়া যাবে। আর একটা বলতেছে কি, যে শিশু হলে, শারীরিক অসুস্থ হলে, নারী হলে, সেই ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ জামিন সংক্রান্ত বিধান বলা হচ্ছে এই 19 ধারা। প্রশ্ন আসতে পারে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে জামিন সংক্রান্ত বিধান, জামিন সংক্রান্ত বিধান হচ্ছে বিবাদী পক্ষের শুনানি গ্রহণ না করে জামিন দেওয়া যাবে না। তারপর শিশু হলে জামিন দেওয়া যাবে, অসুস্থ হলে জামিন দেওয়া যাবে। এরপরে বলতেছে যে আপনার এখতিয়ার সম্পন্ন আদালত যদি মনে করে জামিন দেওয়া যাবে, আদারওয়াইজ জামিন কিন্তু নিষেধ করা হয়, যেটা হচ্ছে 19 ধারা। 20-এ কি বলছে দেখি। 20-এ আপনাকে বলতেছে যে আপনার এই আইনের অধীনে আপনার এই কোথায় এর বিচার কার্যক্রম হবে। এখানে 2-3টা জিনিস একটু মনে রাখতে হবে। বলতেছে যে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল মামলার শুনানি শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবস একটানা চলবে, ঠিক আছে কিনা? প্রতি কর্মদিবস একটানা চলবে। বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হতে 180 দিনের মধ্যে শেষ করতে, অর্থাৎ নর্মালি মামলা আছে মানে 9 ধারা, 9 ধারার ধর্ষণের ওই অপরাধ ব্যতীত অন্য যে কোনো মামলা বলতেছে যে আপনার 180 কার্য দিবসের মধ্যে শেষ করে ফেলতে হবে। আর ধর্ষণের মামলা বলতেছে, এই ধর্ষণের মামলা বলতেছে যে 90 কার্য দিবসের মধ্যে আপনাকে এখানে শেষ করতে হবে। তো যদি নির্ধারিত সময় আপনি মামলার বিচার কার্য শেষ করতে না পারেন, সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে তার অদক্ষতা অসদাচরণের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ব্যবস্থা এখানে কিন্তু গ্রহণ করা যাবে। এটা হচ্ছে আপনার এই 20 ধারায় আপনাকে এই কথা বলতেছে। 20-এর 5-এ গুরুত্বপূর্ণ কথা বলছে, বলতেছে যে কোনো মামলার বিচার কার্য শেষ না করে যদি ট্রাইব্যুনাল বিচারকারী বদলি হয়ে যায়, তাহলে তিনি বিচার কার্যে যে পর্যায়ে মামলাটি রাখিয়া গেছেন সেই পর্যায়ে হইতে স্থলাভিষিক্ত বিচারক করবেন এবং তার পূর্ববর্তী বিচারক যে সাক্ষী গ্রহণ করছে সেই সাক্ষী পুনরায় গ্রহণ করার দরকার না। অর্থাৎ বিচারক বদলি হয়ে গেছে, তখন কাজ কি?
বিচারক বদলি হলে ওইখান থেকে বিচার করা যাবে, নতুন করে আর কোনো সাক্ষ্য প্রমাণ নেওয়ার কোনো দরকার হবে না। তবে শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে নতুন করে সাক্ষীর সাক্ষ্য নিতে হবে, সেই ক্ষেত্রে সাক্ষী নিতে পারবেন, কোনো সমস্যা এখানে হবে না। এরপরে বলতেছে আদালত যদি মনে করে রুদ্ধতার কক্ষে বিচার কার্যক্রম করতে পারবে। এই আইনের অধীনে কোনো শিশু যদি অভিযুক্ত হয়, শিশু আইন 2018 2013 হচ্ছে আপনার প্রযোজ্য হবে। এখানে আর একটা বলতেছে যে এই আইনের অধীনে যাই থাকুক না কেন, কেবল ধর্ষণের মামলায় ক্ষেত্র ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করতে পারবে। তো 20-9টা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এই আইনে যাই থাকুক না কেন, কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য শেষ করে দিতে পারে। তুমি যতই অস্বীকার করো ধর্ষণ করো নাই বা ধর্ষণ করছো, তো এই ধরনের অস্বীকারে কোনো কিছু যায় আসে না। মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত বিচার কার্য শেষ করে দিতে পারে। তাহলে বন্ধুরা আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত ধারাগুলো দেখলাম, বেশি পড়লে মন থাকবে না। এই প্রত্যেকটা ধারা সূচিগুলো মুখস্থ করে ফেলবেন। নারী শিশু আইন পরীক্ষায় কিন্তু আসবে না, এবং 2টা এমসিকিউ আপনি হিনতে পাবেন না। সুতরাং আজকে নারী শেষ করবো। বন্ধুরা এই কথা শোনো, আজকে আমরা সন্ধ্যা 6টা 30-এ ক্লাসে ঢুকবো। কথা কয় না, সন্ধ্যা 6টা 30-এ ক্লাসে ঢুকবো। 6টা আধা ঘন্টা হচ্ছে নারী শিশুর বাকি ধারাগুলো পড়াবো, এবং জাস্ট 7টার সময় হলো আমরা এমসিকিউ মডেল টেস্টের প্রশ্ন দেবো, 50 মার্কের ধামাকা মডেল টেস্ট। এই মডেল টেস্টে তোমরা অংশগ্রহণ করবা। নাহিদ এবং আবু বক্কর, দয়া করে ওই ফরম্যাটটা সবাইকে দিয়ে দাও। কম্পিউটারের দোকান থেকে 5 টাকা দিয়ে প্রিন্ট করে বাকি 10 কপি 15 কপি ফটোকপি করবা, ওই ফর্মে পরীক্ষা দিবা সবাই। ফর্ম ছাড়া কেউ পরীক্ষা দিবা না। আর যার টাকা নাই সে সাদা কাগজে 1 থেকে 50 টাকা 50 পর্যন্ত লিখে সে শুধু সংখ্যাগুলো লিখে পরীক্ষা দেবে। ফর্মে পরীক্ষা দিলে আপনার প্র্যাকটিসটা হবে। ক্লাস কয়টায় আজকে? এই ক্লাস কয়টায় বলে না কে, ক্লাস কয়টায়? 6টা 30, জাস্ট 6টা 30 ক্লাসে ঢুকে যাবেন। 6টা 20-এ ঢুকবেন, 6টা 20-এ, 6টা 20-এ ঢুকবেন, ঠিক আছে? আর আধা ঘন্টা 45 মিনিট আমরা আগে নারী শিশু আইন পড়াবো, তারপরে জাস্ট 7টা 5-এ হচ্ছে আমরা এমসিকিউ মডেল টেস্টে আমরা পরীক্ষা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভাই। এই নাই, একটু লিখে দাও তো গ্রুপে এটা যদি পারো, যে কয়টায় পরীক্ষার কয়টায় ক্লাস, একটু লিখে দিও ভাই। এই প্রশ্নগুলো রেডি করি।